আর এবার হাবড়ার একটা চাঞ্চল্যকর খবর আপনাদের দিই। প্রতারণা করেছে বাবা এবং ছেলে, শুধু তাই নয়, প্রতারণার পর বেপাত্তা বাবা ছেলে। হাবড়ায় এইভাবেই প্রতারণার ফাঁদ পেতেছিল বাবা ছেলে মিলে। জিয়াউল রয়েছে সহকর্মী। জিয়াউল, কতদিন ধরে এই প্রতারণার চক্র চালাচ্ছিল অভিযুক্ত বাবা ছেলে? এখনো পর্যন্ত কি জানা যাচ্ছে, কি অভিযোগ নির্দিষ্টভাবে? দেখো, একেবারে মানুষের প্রতারিত হয়েছেন প্রায় 15,000 মানুষ। আর প্রতারিত বা এদের 15,000 মানুষের কাছ থেকে টাকা লুট করেছে বলা যেতে পারে প্রায় 30 কোটি টাকা। অর্থাৎ ডেইলি ফান্ড সঞ্চয় প্রকল্পের নাম করে প্রায় হাবড়া, অশোকনগর, গুমাসহ একাধিক এলাকায় মানুষের কাছ থেকে অল্প অল্প টাকা রাখতে নিতেন এবং সেই টাকা বেশ কিছু বছর ধরে তারা সেই টাকার একটা সুদ সহ ফেরতও দিতেন। ফলে মানুষের আস্থা অর্জন বেড়েছিল। তারপরেই প্রচুর মানুষ, প্রায় 15,000 মানুষ, তারা ডেইলি বেসিস এই টাকা অর্থাৎ এই যে ডেইলি ফান্ড সঞ্চয় প্রকল্পের মাধ্যমে তারা সেখানে টাকা রাখতেন। হঠাৎ দেখা যায় সেই গতকাল থেকে, গত দুদিন আগে থেকে সেই ব্যক্তি এবং তার ছেলে গৌতম পাল এবং তার ছেলে এলাকা থেকে বেপাত্তা। গৌতম মণ্ডল এবং তার ছেলে গৌরব এবং চন্দন তারা কিন্তু বেপাত্তা হয়ে গেছে। ফলে তারা বারংবার সেই পরিবারের কাছে যাচ্ছেন, কিন্তু কোনো সদস্য দিতে না পারায় তারা কিন্তু ইতিমধ্যেই হাবড়া থানায় অভিযোগ দায়ের করেছেন এবং প্রায় এখনো পর্যন্ত যেটা পুলিশ সূত্রে খবর, প্রায় 30 কোটি টাকা কিন্তু নিয়ে। জিয়াউল, আমরা দেখতে পাচ্ছি দুজনকে আটক করা হয়েছে, তারা কারা? একদম, দেখো, এই গৌতম মণ্ডলের যেহেতু একেবারে তার পরিবারের সঙ্গে একাধিকবার যোগাযোগ করার পরেও যেহেতু গৌতম মণ্ডল, চন্দন এবং তার দুই ছেলেকে খুঁজে পাচ্ছিল না, তখনই পুলিশের কাছে অভিযোগ দায়ের হয়। সেই অভিযোগের ভিত্তিতেই এখনো পর্যন্ত গৌতমের স্ত্রী এবং তার বৌমা অর্থাৎ দুজনকে ইতিমধ্যেই হাবড়া থানার পুলিশ তাদেরকে আটক করেছে। তার কারণ, কোথায় রয়েছে এই বিশাল অঙ্কের টাকা প্রতারিত করে তারা কোথায় রয়েছে, কোথায় আত্মগোপন করে রয়েছে, তাদের জিজ্ঞাসাবাদ করেই জানার চেষ্টা করছে কোথায় রয়েছে এবং কোথায় নিয়ে গেছে এত বিশাল পরিমাণে টাকা। কারণ দুদিন ধরে তার ফোন সুইচ অফ, ফলে এলাকার মানুষরা মনে করছেন এই 30 কোটি টাকা নিয়ে তারা বাংলাদেশের দিকে। জিয়াউল, যদি তাদের উদ্দেশ্য পালানোরই থাকে, তাহলে পরিবারকে ফেলে কেন পালালো বাবা ছেলে? পুলিশ কি মনে করছে, এই বিষয়টা কিভাবে দেখছে তারা? একদম, দেখো, এই যে বিশাল পরিমাণে টাকা, প্রায় 30 কোটি টাকা, এই টাকা হিউজ পরিমাণে টাকা নিয়ে তারা চম্পট দিয়েছেন এবং যেহেতু একেবারে তারা কুইক সময়ের মধ্যেই তারা বাংলাদেশে বা অন্য জায়গায় আত্মগোপন করতে পারে, তার জন্যই তারা পরিবারের সমস্ত সদস্যকে নিয়ে যেতে পারেনি, এমনটাও মনে করা হচ্ছে। ইতিমধ্যেই পরিবারের দুই সদস্যকে জিজ্ঞাসাবাদ করতে কোথায় রয়েছে এবং বিশাল অঙ্কের টাকা নিয়ে কোথায় গেছেন সবটা জানার চেষ্টা করছে হাবড়া থানা পুলিশ। ইতিমধ্যে একাধিক অভিযোগ থাকুক আমাদের জিয়াউল। আর এবার নজর রাখি কাকদ্বীপের দিকে। কাকদ্বীপে নদীর নোনা জলেই বিপত্তি। নোনা জলে চাষের জমি, সেখানে চাষের জমিতে জল ঢুকে পড়ছে নোনা জল, আর তাতেই ক্ষতি। আর সেই ক্ষতি ঠেকাতে কালভার্ট করা হলেও কালভার্টের ঢাকনা না থাকায় মেটেনি সমস্যা। বিশ্বজিৎ রয়েছে প্রতিনিধি, আরো বিস্তারিত জানাবে। বিশ্বজিৎ, প্রশাসনের তরফ থেকে কেন এই ব্যবস্থা নেওয়া হচ্ছে না? খুব স্বাভাবিকভাবেই তো এটা একটা সমস্যা, যেখানে কৃষকরা চাষ করবেন কি সেখানে নদীর নোনা জল ঢুকে পড়ছে, সেখানে কালভার্ট করা হয়েছে। এই উদ্যোগ যখন নেওয়া হলো, কেন ঢাকনা দেওয়া গেল না? কতদিন ধরে এই সমস্যা? হ্যাঁ, দেখো, প্রশাসনের কাছে কিন্তু গ্রামবাসীদের তরফ থেকে বারে বারে অভিযোগ জানানো হয়েছে যে ক্যালভার্টটি 2 বছর আগে তৈরি করা হয়েছিল, সেই ক্যালভার্টে ঢাকনা না থাকার কারণে যে নদীর যে জোয়ারের সময় যে জল, সেই জল কিন্তু ঢুকে পড়ছে গ্রামে এবং সেই গ্রামের যে চাষের জমি, কয়েকশো বিঘা চাষের জমি, সেই চাষের জমিতে নোনা জল প্রবেশ করছে এবং ভালোভাবে চাষ হচ্ছে না। পাশাপাশি যে পুকুরগুলি রয়েছে সেগুলো নোনা জল ভরে রয়েছে এবং সেই পুকুরগুলো ব্যবহারের অযোগ্য হয়ে পড়ছে। এই পরিস্থিতির কথা বারে বারে কিন্তু প্রশাসনকে জানানো হয়েছে, কিন্তু কোনো রকম ভাবে কাজ হয়নি। গ্রামবাসীদের সব থেকে বড় অভিযোগ যে ক্যালভার্টটি যে তৈরি করা হলো 2 বছর আগে, সেটা কিন্তু কাজ কমপ্লিট করা হলো না। তারপরেও কিন্তু সিল মেরে দেওয়া হলো যে হ্যাঁ, কাজ কমপ্লিট। এই যে বিষয়টা হয়ে থাকার কারণে কিন্তু আজকে গ্রামবাসীরা প্রায় 100 বিঘার বেশি জমি, মানে 2 বছর ধরে এই সমস্যা এবং প্রশাসনকে জানিয়েও মেটেনি কোনো রকম সমস্যা। দেখা যাক কতদিনে এই সমস্যা মেটে, নজর থাকবে আমাদের। আমাদের এখানে নদীর বাঁধ প্রচুর নিচু, যখন জোয়ারের জল আসে তখন ওভার হয়ে ঝেঁপে চলে যায় বাঁধাতে। তাতে আমাদের চাষের জমি নষ্ট হয়, তাতে ফসল আমরা খুব ভালো পাইনি, পুকুরে মাছও চাষ ভালো হয়নি। লগগেট যে করেছে তার কোনো ঢাকনা দেয় না, এমনি থাকে। আমরা ওই চাষের তাগিদায়
তক্তা ফক্তা দিয়ে আটকে রাখি, তাই আটকায় না। ভোলটা আজকে প্রায় 2 বছর থেকে 3 বছর বসানো হয়েছে কালনাঙ্গি নদীর সাথে। জমি থেকে বুঝতে পারছে জল ঢুকছে আর বেরোচ্ছে, মানে এখানে চাষে ঠিক মতন কভার তৈরি করছে না। আমাদের জল ঢুকে আমাদের কৃষি সব নষ্ট হয়ে যাচ্ছে, ধান বাদি সব নষ্ট হয়ে যাচ্ছে। গেট না করার জন্য জলটা ঢুকছে বেরোচ্ছে, ঠিক আছে। আর এটা যে করে যে তার নিচ থেকেও জল ঢোকে, জোয়ারের জল ঢোকে আর বেরোয়। তাহলে গেটটা করার কি মানে রইল? সেটাই এখন কে বলবে, পঞ্চায়েত থেকে করে দিয়েছে। এটা যেভাবে পরিমাণ চাষ হওয়ার কথা বা এখানে যে সব সমস্ত পুকুর আছে যারা ব্যবহার করে তারাও ব্যবহার করতে পারছে না। আমি অলরেডি ওখানে যিনি প্রধান আছেন বা অঞ্চলের দায়িত্বে যিনি আছেন তার সঙ্গে আলোচনা করেছি। আমি দেখছি কোন ডিপার্টমেন্ট করেছে, যেহেতু মানুষের সমস্যা হচ্ছে আমি শুনেছি, মানুষের যাতে সমস্যাটা সমাধান করা যায়, যে ডিপার্টমেন্ট করে সেই ডিপার্টমেন্টের সাথে কথা বলে যা দ্রুত সমাধান করা যায় সেটা আমি চেষ্টা করব। চন্দ্রকোনায় মনোহরপুর গ্রাম পঞ্চায়েতের বাসিন্দারা সেখানে আগে প্রথমে বাঁশের সাঁকো দিয়ে যাতায়াত করত। দীর্ঘদিন ধরে দাবি তুলেছিল ব্রিজ তৈরি করে দিতে হবে। অবশেষে ব্রিজ তৈরির কাজ শুরু হলেও সেই কাজে গাফিলতির অভিযোগ স্থানীয়দের। কি অভিযোগ? না খারাপ জিনিস দিয়েই ব্রিজ তৈরি এবং কাজে গাফিলতির অভিযোগ তুলছেন তারা। ঠিকাদার সংস্থার বিরুদ্ধেই অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে দাবি ঠিকাদারি সংস্থার এক কর্মী। পয়সা কিন্তু আমার একই যাচ্ছে, তাহলে আমি আমার কথা এটা কি বলুন আপনি? এটা টুকরো নাকি? এটা টুকরো নয়, আমার সুকান্ত রয়েছে আমার সঙ্গে। ডুপ্লিকেট কাজ হচ্ছে, এটা একবারে ডুপ্লিকেটের মতো কাজ হচ্ছে এটা। কিন্তু দেখুন ব্রিজ তৈরির কাজেই গাফিলতির অভিযোগ। চন্দ্রকোনায় মনোহরপুর গ্রাম পঞ্চায়েতে বিক্ষোভ, খারাপ জিনিস দিয়ে ব্রিজ তৈরি এবং কাজে গাফিলতির অভিযোগ। ঠিকাদার সংস্থার বিরুদ্ধে অভিযোগ স্থানীয়দের। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে দাবি ঠিকাদারি সংস্থার এক কর্মী। কবে এই সমস্যার সমাধান হয় সেদিকে তো নজর থাকবেই আমাদের। নকশি কাঁথার মাঠ নয়, নকশি কাঁথার বাড়ি। 200-র বেশি কাঁথা দিয়েই মোড়া বাড়ি। কাঁথার মধ্যেই শিল্পীদের কাহিনী। শান্তিনিকেতনের সুভাষপল্লীতে অভিনব প্রদর্শনী। কেহ কেহ নাকি গভীর রাত্রে দেখেছে মাঠের পরে মহাশূন্যেতে উড়িয়াছে কেবা নকশি কাঁথাটি ধরে। নকশি কাঁথা, কাঁথার মধ্যেই নানান নকশা, তার মধ্যেই গল্প। 200-র বেশি নকশি কাঁথা দিয়ে ঢেকে ফেলা হয়েছে বাড়ি। কাঁথার মধ্যে কাহিনী, আসলে এটা প্রদর্শনী। বীরভূমের বোলপুরে চলছে এই নকশি কাঁথার প্রদর্শনী। শান্তিনিকেতনের সুভাষপল্লীতে এই অভিনব প্রদর্শনীর উদ্যোগ নিয়েছেন বিশ্বভারতীর কয়েকজন পড়ুয়া। কাঁথাটা আমরা একটা টুল হিসেবে দেখছি, যেটা একটা এমন একটা টুল যেটা তৈরির সময় বিভিন্ন ধরনের কথা, বিভিন্ন ধরনের গল্প, বিভিন্ন ধরনের আবেগ এগুলো বেরিয়ে আসে। কাঁথার মধ্যে নানা নকশা, নিজের জীবনের গল্প তুলে ধরেছেন শিল্পীরা। কারো গল্পে শৈশব, কারো আবার ঘরের কাজ, কেউ তুলে ধরেছেন রোজকার জীবনযাত্রা। খুব উৎসাহ হলো যে আমাদের জীবনীটা, আমাদের ভেতরের যে কথাটা সেটা আমরা প্রকাশ করতে পারবো একটা কাঁথার মাধ্যম দিয়ে। অনেক মানে বাইরে থেকে হোক বা বীরভূমের হোক বা শান্তিনিকেতনের সবাই দেখতে পাবে কিভাবে আমরা বড় হয়েছি, কিভাবে খেলাধুলা করেছি, কিভাবে স্কুলে গেছি, কিভাবে আমরা নিজেদেরকে তৈরি করেছি ছোটবেলা থেকে, সেটাকে প্রকাশ করতে পেরেছি। কয়েক মাস আগে কলা ভবনের কয়েকজন এই প্রদর্শনীর উদ্যোগ নেন। তাদের দাবি 3 মাস ধরে 100-র বেশি শিল্পী এই কাঁথাগুলি তৈরি করেছেন। সোসাইটির মধ্যে কি হবে সেই ডিসিশনটা কিন্তু আমাদের বড়রা মানে বাবারা, পুরুষরা নিত। মহিলাদের ডিসিশন মেকিং এ কোনো পার্ট ছিল না। তো সেই জায়গা থেকে দেখতাম ওরা কথা কখন বলতো, যখন ওরা একসাথে বসে স্টিচিংটা করতো। এখন আমরা চেষ্টা করলাম যে এবার তোমরা গল্প না লিখে নিজের লেখাটা লেখো, যেন মানুষ পড়তে পারে। কাঁথায় নকশার কাহিনী, শান্তিনিকেতনে অভিনব প্রদর্শনী। বোলপুর থেকে ইন্দ্রজিৎ রোজ, নিউজ 18 বাংলা।